প্রদীপের ভিডিওটা দেখলাম, প্রদীপের বাড়িতে আজকে গেস্ট এসেছে, খুব ভালো লেগেছে। প্রদীপের সেই জলপাইগুড়ির কাকু কাকিমা এসেছেন, যারা গতবার আমার বারবার এই মাসটাতে না গত বছরের কাহিনীগুলি বারবার মনে হচ্ছে। তোমরা এখন বলবে যে গত বছর তো কাকু কাকিমা এই টাইমে আসেনি, মানে আরো পরে সেপ্টেম্বর মাসে এসেছিল জানি, কিন্তু জুলাই মাস থেকেই কিন্তু এক প্রেম কাহিনী হ্যাঁ এক লড়কা হোতা হ্যাঁ এই জিনিসটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হয়ে গেছিল। এক প্রেম কাহিনী এক লড়কা হোতা হ্যাঁ এক লড়কি হতে, সব কাহিনী শুরুয়াত কিন্তু জুলাই থেকেই হয়েছিল। সেই জুলাই মাসে আসার পর ওই রিভার্স গিয়ারে আমার ব্রেনটা চলে গেল, আবার মনে হচ্ছে সেই সেই সেই। তো আজকে প্রদীপের ছেলে মানে আমাদের সোনা বাবাটা এক্সাম দিতে গেছে এবং বৃষ্টি ছিল, তারপরও এক্সাম দিতে যাবে, কারণ ওকে নাকি প্রদীপ না করছিল স্কুলে যেতে লাগবে না, এমনিতেই বলছিল হয়তো বা, কিন্তু না আজকে পরীক্ষা আছে বলে স্কুলে যেতে রাজি ছিল। গত বছর এমন দিনেই ওকে এবিসিডি বা অ আ ক খ লিখাতে বসলে ও চিৎকার করতো, আর নেল পালিশ দিতে দিতে আমাদের চোপা বলতো এই ছেলেকে পড়াশোনা করানো যাবে না, এখন থেকে তোমরা আমার ব্লগে এইরকম চিৎকার শুনতে পাবে। তখন তো বুঝতে পারিনি যে এগুলি নাটক ছিল। ধীরে ধীরে যখন জানতে পারলাম এগুলি নাটক ছিল, প্ল্যান ছিল অন্যখানে যাওয়ার, অন্য জায়গায় গিয়ে থেকে ঘর ভাড়া করে থাকার, এরকম নানা রকম প্ল্যান ছিল। আর সেই প্ল্যানগুলি, নাটকের প্ল্যানটা যেইভাবে সাকসেসফুল হলো এটা ভাবতে অবাক লাগে। যদিও এখনো কিছু লোক কমেন্ট করে যে প্রদীপ আর চোপা নাকি নাটক করছে, ড্রামা করছে, হয়তো বড় মিলে যাবে, কিন্তু এত এত কেস কিন্তু এটা মিথ্যা তো হতে পারে না। হাইকোর্টের কেসটা তো মিথ্যা হতে পারে না, যে কেসের সাথে কিনা সঙ্গীতা দিয়েও জড়িয়ে আছেন, তাহলে সেটা কি করে মিথ্যা হতে পারে? সেই কেসগুলি তো মিথ্যা হতে পারে। হঠাৎ করে একদিন আর্লি মর্নিং উঠে বলবে না আমরা সব কেস আপোষ করে নিলাম, আমরা মিল হয়ে গেলাম, আমরা এক হয়ে গেলাম, এমন কোনো গেম আমার মনে হয় না প্রদীপ খেলবে বলে। যদিও অনেকেই কমেন্ট করবে, তোমরা করবে যে নাটক চলছে, সেটা নাটকের জায়গাতে আর নেই। আমার ধারণা কোনোদিনই নাটক এটা ছিল না। সেপ্টেম্বর মাসে ওর দাদার বিয়ের আগ পর্যন্ত বলেছিলাম হয়তো মিল হয়ে যাবে, হয়তো মিল হয়ে যাবে। দাদার বিয়ে হয়ে যাওয়ার পর বার্থডের সময় থেকে আমি কিন্তু আর বলিনি যে এখানে আর কোনো রাস্তা আছে, আর কোনো ফেরত যাওয়ার রাস্তা আছে। যদিও পরশুদিন আমাকে একজন বলে গেছে আপনি এখনো বুঝতে পারছেন না, চোপা ডিভোর্স দিতে না করছে, এদিকে প্রদীপের নতুন কাহিনী, মেয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, সবটাই নাটক। না, এটা আমার ক্ষেত্রে এখন নাটক না। যে যা বলছে সত্যতা মিথ্যা আমরা নিশ্চয়ই পরে দেখতে পারবো, পরে বিচার করতে পারবো কোনটা সত্য বা কোনটা মিথ্যা। এবার আসি প্রদীপের বাড়ির গেস্ট আসবে বলে প্রদীপের মার মানে যা সুন্দর করে ঘরগুলি গুছিয়ে রাখলো, এবং এতগুলি ঘর ভদ্রমিলা মুছলেন। প্রদীপ যেটা বললো কালকে থেকে আমার মা শুরু করে দিয়েছে প্রত্যেকটা ঘর আনাচে কানাচে মোছা। সত্যি প্রদীপ, হ্যাটস অফ, তোমার মার কোমরকে আমি হ্যাটস অফ দিই। এতগুলি ঘর মোছা, মার্বেলের ঘর, এতগুলি ঘর এভাবে বসে বসে মোছা, সত্যি মানে আমার অবাক লাগে কি করে উনি করেন। যদিও প্রদীপ আজকে খেতে বসে বলেছে যে কারণ সকালে রান্না করেছিল ভাত, শাক, পুঁই ডুগার চচ্চড়ি এরকম, আবার বিকেলে যেহেতু কাকু কাকিমারা বিকেলবেলা এসেছে, ইলিশ মাছের আলু দিয়ে ঝোল, মুগ ডাল, মাছের মাথা, বলছে আজকে তোমার খুব পরিশ্রম হয়ে গেছে। উনি মাথাটা একবার নেড়ে বলছে না 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 সেটা এমন কি পরিশ্রম, উনি তো টায়ার্ড, কিন্তু উনি বলতে পারছেন না, কারণ আগের দিন থেকে না রান্নাতে হয়তো ওনার এত পরিশ্রম হওয়ার কথা না, উনি যেহেতু অভ্যস্ত, কিন্তু এতগুলি ঘর ঝাড়ু পোছা করতে যে কি কষ্ট, আর টান টান করে বিছানা চাদরগুলি রাখা যে কি কষ্ট, যারা করে তারা বোঝে। রান্না বান্না করতে 2 ঘন্টার বেশি লাগে না, কিন্তু প্রত্যেকটা জায়গার প্রতিটা ঘরের প্রতিটি জায়গা ঠিকঠাক আছে কিনা দেখলাম। প্রদীপ বেশ অডনিল নিয়ে কথা বলছে, 1 মাস থাকার কথা হয়, থাকে না, থাকে না, ওরা 1 মাস থাকে না, ওই 10-15 দিনের মতোই থাকে, 15 দিনের মতোই থাকে। যেটা প্রদীপ বলছিল যে হ্যাঁ একদম এতদিন থাকার কথা না, থাকে না, তুমি প্রথম টাইম ইউজ করছো তাই ওরা বলে 1 মান্থ, কিন্তু 1 মান্থ হয় না, 15 ডেজ পর্যন্তই থাকে, তারপর ধীরে ধীরে একদম শেষ হয়ে যায় কমতে কমতে। ডিপেন্ডস আপন তোমার কতটা রুম, কতটা বড় ওয়াশরুম, সেটাও একটা ব্যাপার থাকে, কতটা কাভার করছে। সেখানে দাঁড়িয়ে প্রদীপ দেখলাম 3টা ওয়াশরুমের জন্য ওপরের সুন্দর করে ইসে কিনলো এবং 3টে জায়গাতেই লাগাতে গেলো, বাবাকে দিয়ে আনানো হলো। আর ইলিশ মাছ, কাতলা মাছ সব কটা বাজারই বাবা করলো, ও বাড়ির কাছে থেকে বাজার করলো। তবে একটা কথা বলবো প্রদীপকে, তুমি সবসময় বলো তুমি আমার বাবা, আমি তোমার বাবা, তুমি আমার ইসে, কিন্তু ছেলেটার পরীক্ষা দিতে যাচ্ছে, ছেলেটার ব্যাগ গোছাচ্ছে কিন্তু তোমার মা, পড়াশোনা করায় তোমার বাবা, তুমি কিন্তু ছেলেটাকে ভালোবাসো, নো ডাউট, সবকিছু করো, কিন্তু পরীক্ষা দিতে যাওয়া বা পড়াশোনার ব্যাপারটা কিন্তু তুমি একদমই দেখো না। তোমার দেখা কিন্তু এটা ইম্পর্টেন্ট পার্ট। বাচ্চাটা ইন্টেলিজেন্ট, বাচ্চাটা ভালো, যেমন তুমি বললে পড়াশোনার জন্য টেনশন হয়, পরীক্ষার জন্য টেনশন হয়, ও বলেছে আমি যাব আমি যাব আমি যাব, তারপরে স্কুলে ওকে ওর কোনো ফ্রেন্ড মেরেছে,
তোমার কিন্তু এটা উচিত ওর ক্লাস টিচারকে অফিসিয়ালি ইনফর্ম করা। বাচ্চারা মারপিট করে, আজকালকার দিনে প্যারেন্টসরা কিন্তু অনেক বেশি সচেতন থাকে। ওকে বোধহয় আরও একদিন মেরেছিল, আজকেও আবার মেরেছে। এই জিনিসগুলি কিন্তু অ্যাভয়েড করা নয়। টিচারকে বলে দিলে হয় যে তুমি ওই যে বাচ্চাটার নামটাও বলেছে সেই বাচ্চাটাকে বলে দিতে বা দেখতে, বা ওই বাচ্চাটা থেকে কয়েকদিন যাতে ওকে দূরে রাখে, সো দ্যাট ওদের মধ্যে মারপিট না হয়। এবং ও কিন্তু বলেছে, বাচ্চাটা কিন্তু বলেছে, শোনা বাবা যে ওর রক্ত বেরিয়েছে, হয়তো রক্ত বেরোয়নি, হয়তো একটু বেশি বলেছে। অনেক সময় বাচ্চারা সত্যি কথা বলে, যেটা আমরা কিন্তু গায়ে করি না বা গায়ে লাগাই না। সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বলেছে ওকে মেরেছে, রক্ত বেরিয়েছে। তোমার বাবা হিসাবে উচিত তুমি ইনফর্ম করো স্কুল টিচারকে বা প্রিন্সিপালকে যে এইরকম একটা ব্যাপার আমার সাথে হচ্ছে। এখন তুমি এটা হালকাভাবে নেবে, পরে কখন এটা অনেক কিছু হতে পারে। বাচ্চারা পেন্সিল দিয়ে লিখতে দিতে সময় বাচ্চারা পেন্সিলও লাগিয়ে দেয়। টিচারকে বলে দিলে টিচার হয়তো সেই ব্যাপারটা খেয়াল রাখতে পারে। তাই কেয়ারলেস হয়েও না। বাচ্চাটার স্কুল, বাচ্চাটার পড়াশোনা, ওই ব্যাপারে তুমি কিন্তু একদম খেয়াল রাখো না। যেরকম পিটিএমে প্যারেন্টস টিচার মিটিংয়ে কিন্তু প্যারেন্টসে যা উচিত ছিল, তুমি কিন্তু মেশামশাইকে পাঠিয়ে দিয়েছো। উনি কিন্তু করেন, তোমার ছেলেকে আনা নেওয়া সবই করছে। আগেও দেখেছি তোমার মা ওর ব্যাগ গুছিয়ে দেয়। হ্যাঁ, টিচারের ব্যাগে যেতে গেল, ব্যাগে কি আছে তুমি বলতে পারো না, মাই গুছিয়ে দেয় না। একটুখানি ছেলের পড়াশোনাটা একটু দেখো কোন দিন কি পরীক্ষার রুটিন কি দিয়েছে। পরীক্ষা থেকে ড্রয়িং এক্সাম হয়, অরাল এক্সাম হয়। তো একটু হলো দেখো। 3 বছরের বাচ্চাদেরও ইন্ট্রোডাকশন শেখানো হয়। হ্যাঁ, আই এম অমুক তমুক, এগুলো একটু তুমি দেখো। তুমি দেখছো না? মার্বেলের ঘর, ওয়াশরুম সুন্দর গোছানো, ব্লগিং করা, রান্না দেখানো, গুছিয়ে ব্লগিংটাতে কোথাও স্কিপ করার জায়গা থাকে না। আমি এগুলি দেখেছি। বাচ্চা দিয়ে শুরু করা, মার ঘর গোছানো দেখানো, প্রত্যেকটা ঘর গোছানো, কারণ মেয়েরা ঘর গোছানো দেখতে ভালোবাসি। ঘর গোছানো দেখানো, বাজারে নিজে যাওয়া, বাজার থেকে আসা, তারপরে ছেলেকে যখন দেখলে স্কুল থেকে আসলো, তারপর আবার বাবা কি মাছ আনলো সেই মাছগুলি দেখানো, তারপর মা আবার রান্না করছে, বাজার গুছিয়ে রাখছে। ব্লগটাতে স্কিপ করার কোনো জায়গা নেই। প্রতিটা পথ মানে প্রতিটা এরিয়া তুমি ব্লগে কাভার করছো এবং সুন্দরভাবে সব কিছু ভালোভাবে বলছো। কিন্তু ব্লগিং এবং টাকা, মার্বেল, গাছ সব ঠিক আছে, গাছ লাগানো, গাছ দেখানো সব ঠিক আছে, কিন্তু আসল অ্যাসেট কিন্তু ছেলেটা। তো ওর পড়াশোনা, ওর পরীক্ষা, ওর স্কুল, ওই দিকটা তুমি কিন্তু একদমই অ্যাভয়েড করতে পারো না, বাট তুমি করছো। বাচ্চাটা কি সুন্দর কবিতা বলতে পারছে না, ওই তুমি একটা আলু, তুমি একটা কি এরকম করে বলছে, তো কিন্তু বোঝানোর চেষ্টা করছে। ওর মধ্যে ওই বুঝটা আছে যেটা বলতে লাগবে, এটা করতে লাগবে। তুমি কিন্তু সেটা বোঝাতে পারছো না। এগুলি কোথা থেকে শিখলে? এটা ও মজা করছে দাদুর সাথে। যতটা তোমার বাবা ওর সাথে ইনভলভ, যতটা ওর প্রতিটি মুহূর্তে ওর আনন্দ ফুর্তি হাসিতে তোমার বাবা ইনভলভ, ততটা কিন্তু তুমি ইনভলভ হতে পারছো না। কিন্তু ওর দেখভালে কিন্তু তোমার আরেকটু ইনভলভ। অন্য কিছু না করো, কি খেলো না খেলো, কি ড্রেস পরলো না পরলো, থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি পড়াশোনা, স্কুলে কি পড়াশোনা হচ্ছে, পিটিএমে কি হচ্ছে, স্কুলে কে মারছে, টিচারের সাথে কথা তোমার বাবা বলার থেকে তুমি যখন অ্যাজ এ ফাদার কথা বলবে, টিচার অনেক বেশি কেয়ার করবে। তুমি কিন্তু অ্যাজ এ ফাদার যখন কল করবে, প্রিন্সিপালই হোক টিচারই হোক, বেশি দায়িত্ব দেবে। তুমি সেটা অ্যাভয়েড করতে পারো না। তারপর তুমি এখন কালকের থেকে তোমার কাকু কাকিমার সাথে ঘুরতে যাবে। তোমার এই কাকু কাকিমা চেয়েছিল তোমাদের দুজনের মিল, কাকু কাকিমা চেয়েছিল তোমাদের দুজনের খুশি। হ্যাঁ, দুজনের বাড়িতে গেছিল, দুজনের বাড়িতে বুঝিয়েছিল। তুমি যখন বললে একবার এসেছিলেন সমস্যার সময়, আরেকবার এসেছিলেন জন্মদিনের সময়, আমার মনে পড়ছে সমস্যার সময় তুমি বাড়িতে ছিলে না, তুমি কোথাও অন্য কলকাতায় গেছিলে, তখন তোমার বাড়িতে তোমার মা বাবার জন্য জিনিস এনেছিল, সোনা বাবার জন্য জিনিস এনেছিল। ওইখানে ওই বাড়িতেও তোমার স্ত্রী, যেহেতু এখনো তোমার লিগেল ওয়াইফ, তোমার স্ত্রীর জন্য জিনিস নেওয়া, ওরা শাশুড়ির জন্য জিনিস নেওয়া, জিনিসগুলি না খুব মানে চোখের সামনে ভাসছে, সেই রিপিট যেটা হয়েছে। আবার বলবো, ঘুরছো ফিরছো বেড়াচ্ছ ঠিক আছে, বাচ্চাটার দিকে আরেকটু, পড়াশোনার দিকে আরেকটু কেয়ার নাও। আর তোমার মাকে দিয়ে এতগুলি ঘর এভাবে মুছিও না। কোনো কি কাজের লোক পাওয়া যায় না জাস্ট শুধু ঘর মোছার জন্য? আমি বুঝতে পারি না উনি মানে এত হার্ড ওয়ার্ক কি করে উনি করেন। এতগুলি মানে অন্য কাজ যেমন তেমন, ঘর এতগুলি মোছা আর মার্বেলের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, উঠান ঝাড়ুতে কিন্তু এক জায়গায় ধুলো থাকলেও দেখা যায় না, পাতাগুলি এক জায়গায় ঠেলে ফেলতে লাগে। মার্বেলের ঘরে কিন্তু আনাচে কানাচে কোথায় কেটে দেখা যায়। সেই ঘরটাকে তকতকে ঝকঝকে করে রাখা প্রচুর ব্যাপার। তারপরও উনি করছেন। আমার মনে হয় একটু হলো তোমার জিনিসটা করা মানে বোঝা উচিত, বা পারলে তুমি 1-2টা ঘর মপ দিয়ে মুছে ফেলো। তুমি তো মপ দিয়ে ইউজ করতে পারো, আমি দেখেছি। তো তুমি যদি মপ দিয়ে ইউজ করো, অ্যাটলিস্ট তোমার মা যদি নিচের ঘরগুলি মোছেন,
তুমি উপরে ঘরগুলি মুসলে। আজকালকার দিনে ছেলেরা সমস্ত কাজ করে, যাদের স্ত্রীরা চাকরি করে না, এদের হাজব্যান্ডরা নিজেরা চাকরি করে, যেহেতু টাইম এতটা হয় না, হয়তো ওয়াইফ রান্না করছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, তখন তো হাজব্যান্ডও কিন্তু আমি দেখেছি বড় বড় কোম্পানি চাকরি করা পুরুষদেরকে দেখি অনেক সময় বেলকুনি মুছে ফেলে, অনেক সময় ওপরে ইউপিবিসি পরিষ্কার করে ফেলে, কারণ ওয়াইফ কতটা করবে, কাজের লোক এত কাজ করে না, করলে কাজ ছেড়ে চলে যাবে, তত টাকাই দেওয়া নয়, কাজের লোকের কাজগুলো কিন্তু লিমিট থাকে বিশ্বের বড় বড় শহরে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু ওই ভাগাভাগি করে কাজ করতে লাগে। সেখানে দাঁড়িয়ে তুমি যদি তোমার মাকে সাহায্য করার জন্য হাতে একটু মপ তুলে নাও, আর তোমার এত সুন্দর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তুমি যদি নিজের হাতে পরিষ্কার করো, মপ টপ দিয়ে ঘর মোছে, এটাতে কোনো নিজেকে ছোট ভাবা বা হেও ভাবার কোনো কিছু নেই। তো একটা কথাই বলবো, তোমার মার এতগুলি ঘর মোছা আর ঘর গোছানো দেখে সত্যি আমার অবাক লেগেছে। আর তোমাকে বলবো, শুধুমাত্র তুমি আমার বাবা, আমি তোমার বাবা, এই কথাগুলি বলে ছেলেটাকে এইভাবে না রেখে ছেলেটাকে আরও বেশি অ্যাক্টিভিটিতে এনগেজ করো, নিজে ছেলের সাথে এনগেজ হও, যে অ আ ক খ আমি লিখাবো, ওর সাথে খেলাতে আমি যাব। হ্যাঁ, শুধু ক্যামেরার সময় ছেলের সাথে এনগেজ না হয়ে, যেহেতু তুমি বলেছো না কাকু কাকিমা এসেছে, ওর সাথে গল্প করছিলাম তাই আর ক্যামেরাটা করিনি, ক্যামেরার সামনে তো আসবে, আগে ওরা রেস্ট টেস্ট নেক, তারপরে ঠিক এইভাবে অফ ক্যামেরাতেও ছেলের সাথে একটুখানি গল্প, একটুখানি খেলা, ছেলে তখন বুঝবে যে বাবা আমার সাথে মোবাইল ছাড়া বা ক্যামেরা ছাড়াও কথা বলছে, বাবা আমার সাথে মোবাইল ছাড়াও আমার সাথে খেলা খেলছে। ওটা বুঝে তুমি চলতে পারো, থাকতে পারো। আমার মনে হয় তোমার এটা করা উচিত। ঠিক আছে, এর বেশি ভিডিও করলাম না। তুমি ঘুরতে যাবে, দেখতে যাবে, মাকে আগেই সকালবেলা বলে দিলে কিছু টিফিন করতে লাগবে, উনি রাজি হয়ে গেল। তারপরও ভালো লাগলো যখন ঘরের সবাই মিলে একসাথে খেয়ে উঠলো, তারপর তুমি কিন্তু মাকে ছাড়োনি, মার সাথেই খেতে বসেছো। হ্যাঁ, এবং মার যে কষ্টটা হচ্ছে তুমি তোমার ওই ভিডিওতে ওই কথার মাধ্যমে বললে যে আজকে তোমার খুব পরিশ্রম হয়েছে। এই কথাটা বলাতেই আমি ভিডিওটা করলাম। হ্যাঁ, ওনার খুব পরিশ্রম হয়েছে, দুদিন ধরে উনি সমস্ত ঘর দরজা পরিষ্কার করছেন এবং তুমি সেটা বুঝতে পারছো। তারপরেও বলবো একটুখানি মাকে পরিষ্কার করার জন্য, ঘর দরজা ঝাড়ু পোছা করার জন্য সাহায্য করো। আর ছেলেকে পড়াশোনাতে একটু নিজে নিয়ে বসো। ঠিক আছে, ঘোরাফেরা তো আছেই, নিজে নিয়ে বসো। প্যারেন্টস মিটিং রোজ দিন না যাও, প্যারেন্টস মিটিং নিজে অ্যাটেন্ড করো। আর এই যে তোমার বাচ্চাটাকে তো স্কুলে মারছে, তুমি ক্লাস টিচারকে একটু ইনফর্ম করে দাও যে আমার ছেলেকে কেউ গায়ে হাত দিচ্ছে, কাইন্ডলি দেখবেন। মিষ্টি করে বলবে, কিচ্ছু হবে না, কমপ্লেনে শুনে না বলে একটু দেখবেন বাচ্চা তো কি বলতে কি বলে, এরকম নাকি কেউ মেরেছে, একটু দেখবেন। তাহলেই কিন্তু স্কুল সচেতন হবে, টিচার সচেতন হবে, প্রিন্সিপাল সচেতন হবে। এটাকে ইনফর্ম করার রাইট কিন্তু প্যারেন্টসের আছে। ঠিক আছে, স্কুলে তুমি যাও না, কলে তুমি নিশ্চয়ই তোমার কাছে ক্লাস টিচারের ফোন নাম্বার আছে, প্রিন্সিপালের ফোন নাম্বার আছে, কলে তুমি বলতে পারো। আর প্যারেন্টস মিটিংয়ে তো কলে হবে না, নিজে গিয়ে জিজ্ঞেস করতে লাগবে ছেলের ডেভেলপমেন্ট কি, ছেলের কোন দিকে কি ভালো করছে, ছেলের কোন দিকে পিছিয়ে আছে। এটা ফেস টু ফেস করতে লাগে, থ্রো কল না। ওকে, চলো প্রদীপ, এইটুকুনি বললাম। কালকে ভেবে থাকবো তোমার ভিডিওতে কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না। বাই।